তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স, তাই তো? এবার দেখো, তোমাকে আমি একটা আগে কিছু ফ্যাক্ট বলি, আগের দিনের পড়ার থেকে কিছু ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার ওয়ান, যে আমরা আগের দিন ডিএনএ হেলিক্স এর স্ট্রাকচারটা এরকম করে পড়েছিলাম, তাই কি না? যেখানে এখানে বেস পেয়ার গুলো ছিল এরকম করে, বেস পেয়ার মনে আছে তো, অ্যাডিনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। তো তাতে করে আমরা দেখেছিলাম ডিএনএ যখন একটা ফুল টার্ন নেয়, এখান থেকে এত অবধি যখন টার্ন নিচ্ছিল, তখন এটার লেন্থ ছিল তোমার, হ্যাঁ, 3.4 ন্যানোমিটার। 3.4 ন্যানোমিটার এটার লেন্থ ছিল, তাই কি না? তাহলে এক একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে, তো যেহেতু এখান থেকে এতটুকুনির মধ্যে 10টা বেস পেয়ার থাকে, তখন 3.4 কে 10 দিয়ে ডিভাইড করলে এক একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স পাওয়া যাচ্ছিল 0.34 ন্যানোমিটার। ঠিক তো? তো এবার কোশ্চেনটা হচ্ছে যে স্যার, এরকম কতগুলা বেস পেয়ার থাকে আমাদের গোটা হিউম্যানের ডিএনএ তে? আমাদের গোটা হিউম্যানের হিউম্যানের একটা সেলের, একটা নিউক্লিয়াসের মধ্যে যতটা ডিএনএ আছে, তাতে করে দেখা গেছে কি 6.6 × 10⁹ এতগুলো বেস পেয়ার হয়। মানে প্রায় 6 কোটির কাছাকাছি একটা নিউক্লিয়াসের একটা ডিএনএ এর মধ্যে। তাহলে স্যার, এত লম্বা ডিএনএ এর লেন্থ কত হবে, তাই কি না? তাহলে এক একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.4, এক একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.34 ন্যানোমিটার। তাহলে 6.6 × 10⁹ এতগুলো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত হবে? অবশ্যই অনেক বেশি। বেশি হলে কি করতে হয়? মাল্টিপ্লাই। তাহলে 6.6 × 10⁹ মাল্টিপ্লাই 0.34 ন্যানোমিটার। বুঝা গেল? তো আমরা যদি 6.6 × 10⁹ ইন্টু 0.34, তো 0.34 এটা ন্যানোমিটারে আছে, বুঝলো তো? এটাকে মিটারে কনভার্ট করতে হলে তোমাকে 10⁻⁹ দিয়ে ডিভাইড করতে, সরি, 10⁹ দিয়ে ডিভাইড করতে হবে। 10⁹ দিয়ে যদি ডিভাইড করো তাহলে ন্যানোমিটারটা হয়ে যায় মিটার। এটা মনে রাখবা, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ - 9 মিটার। বোঝা গেল জিনিসটা? তাহলে যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে 10⁻⁹ 10⁻⁹ কাটাকাটি হয়ে গেল। তাহলে 6.6 আর 0.34 মাল্টিপ্লাই করলে মোটামুটি দাঁড়ায় 2.2 মিটার। ভাবো, 2.2 মিটার, নিয়ারলি এই বেঞ্চের, এই ডেস্কের থেকেও লম্বা হবে 2 মিটার। এত বড় ডিএনএ এতটুকু নিউক্লিয়াসের মধ্যে কিভাবে আটলো? নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে মাত্র 10⁻⁻6 মিটার। তাহলে 10⁻⁻6 মিটার ডায়ামিটারের মধ্যে 2 মিটার ডিএনএ কি করে আটে গেল? হ্যাঁ, তার মানে ডিএনএ টা নিউক্লিয়াসের মধ্যে পেঁচায় 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 আছে। কি বোঝা গেল? সেই পেঁচানোটা আমরা শিখবো। এই পেঁচানোটাকেই বলে হচ্ছে, এটা আজকের হেডিং কি আছে, ডিএনএ প্যাকেজিং। হ্যাঁ, প্যাকেজিং অফ ডিএনএ। কিভাবে প্যাকেজিং হয় ওটা আমরা শিখবো। এই যে ক্যালকুলেশনটা আমি আজকে করলাম, এই ক্যালকুলেশনটাই দেখো এইখানে বলা আছে, যে দুটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত, 0.34 ন্যানোমিটার, ওটাকে মিটারে কনভার্ট করা আছে ব্র্যাকেটে, 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করা, মানে 10⁻⁹ দিয়ে ডিভাইড করা। আমি ওটাতে বাই করে লিখেছি, এখানে মাল্টিপ্লাই করে লিখেছি, একই ব্যাপার। তো তুমি 6.6 × 10⁹ এতগুলা বেস পেয়ারের লেন্থ কত হবে, তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই, এই যে মাল্টিপ্লাই 0.34 × 10⁹ মিটার পেয়ে যাবা। তাতে করে দেখা গেছে 2 মিটার। তাহলে এত, আর কিন্তু নিউক্লিয়াসের ডায়ামিটার কত, মাত্র 10⁻⁻6 মিটার।
তার মানে নিশ্চয়ই এটা অনেক প্যাকেজিং হয়ে আছে, বুঝা গেল? তাহলে এবার আর একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো তোমাকে এখানে বেস পেয়ার দেওয়া আছে, তোমাকে এখানে নাম্বার অফ বেস পেয়ার দেওয়া আছে, তুমি বের করলা হচ্ছে লেন্থ। এদিকে দেখো, তুমি বের করলা লেন্থ, কিন্তু যদি তোমাকে লেন্থ দেওয়া থাকে তাহলে তুমি নাম্বার অফ বেস পেয়ার বের করতে পারবে না। বেস পেয়ার দেওয়া আছে, লেন্থ বার করলা, এবার লেন্থ দেওয়া আছে, বেস পেয়ার বার করতে বলছে। তাহলে যদি আগের প্রসেসে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই প্রসেসে আমরা কি করব, উল্টাটা বের করতে হলে কি করব, ডিভাইড করব। কিভাবে, আমি একটা হিসাব দিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে বললো ইকোলাই এর ডিএনএ এর লেন্থ হচ্ছে 1.36 মিলিমিটার, তাহলে ইকোলাই এর মধ্যে কতগুলো বেস পেয়ার আছে? আর এই ভ্যালুটা সবার ক্ষেত্রে সেম। ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এই ভ্যালুটা মানে দুটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হিউম্যানেরও যা হয়, ব্যাকটেরিয়ারও তাই হয়, প্ল্যান্টেরও তাই হয়, সবার কত ওটা, 0.34 ন্যানোমিটার, ওটা সবার সেম। তাহলে এই যে জিনিসটাকে ইউজ করে আমরা দেখি তো ইকোলাই এর মধ্যে কতগুলো বেস পেয়ার থাকে বের করি। তাহলে আমাকে বলো 0.34 ন্যানোমিটার এর মধ্যে এটা হচ্ছে, এখানে বলতে পারি একটা বেস পেয়ারের ডিস্টেন্স, তাই না? তাহলে 1 ন্যানোমিটারের মধ্যে কতগুলো আছে, 1/0.34, এতগুলা বেস পেয়ার আছে। তাহলে তোমার ইকোলাইয়ের ডিএনএ লেন্থ কত দেওয়া আছে, 1.36 মিলিমিটার। 1.36 মিলিমিটারের মধ্যে কতগুলো বেস পেয়ার থাকবে, ইউনিটারি মেথড, 1/0.34 ইন্টু 1.36। বোঝা গেল তো? কিন্তু এখানে 0.34টা কিসে আছে, ন্যানোমিটারে। তাহলে ওটাকে মিটারে কনভার্ট করি, তাহলে 10⁻⁻৯ চলে আসবে, তাই না? আর 1.36 কিসে আছে, মিলিমিটারে। তাহলে মিলিমিটারকে আবার মিটারে কনভার্ট করতে হবে তোমাকে, তাহলে তুমি 1000 দিয়ে ডিভাইড করো। তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে মিলিমিটারটা মিটার হয়ে যাবে। তোমাকে আগে ভ্যালুগুলোকে একই ইয়েতে ইউনিটে আনতে হবে তো। ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করলাম, আর মিলিমিটারকেও মিটারে কনভার্ট করলাম। এবার তুমি ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে দেখা যাবে কি, দেখো তো, আমি 10⁻⁹ কে উপরে 10⁻৯ লিখতে পারি, নিচে 0.34 থাকলো, আর 1.36, আর 10,000 কে আমি 10³ লিখতে পারি, তাই না? তাহলে 10³ দিয়ে 10⁻৯ কে কাটলে কত হয়, 10⁻6। এখানে পয়েন্টের 2 ডিজিট আগে পয়েন্ট আছে, এখানেও 2 ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে এখানে পয়েন্ট গুলা তুলে দিতে পারি। 34 দিয়ে 136 কে কাটলে ডাইরেক্ট দেখো তো 4 হয় কিনা। 4 4 16, ক্যারি 1, 4 3 12 প্লাস 1 13। তাহলে কত হলো, এইদিকে 4 মাল্টিপ্লাই, এখানে কত হলো, 10⁻6। এতগুলো বেস পেয়ার থাকে ইকোলাই এর ডিএনএ এর মধ্যে। ক্যালকুলেশনটা বুঝতে পারলাম তো জিনিসটা? তো স্যার কোনো শর্টকাট বুদ্ধি নাই, কোনো ইকুয়েশন মানে কোনো ফর্মুলা নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি যদি লেন্থ বার করতে চাও, যদি লেন্থ বার করতে চাও, তাহলে নাম্বার অফ বেস পেয়ারের সাথে, সরি, তাহলে তুমি নাম্বার অফ বেস পেয়ারের সাথে 0.34 ইন্টু 10⁻⁹, এটা মিটারে আছে কিন্তু, হ্যাঁ, লেন্থটা মিটারে, এটা মাল্টিপ্লাই করবা। আর যদি তুমি নাম্বার অফ বেস পেয়ার বার করতে চাও, এটা লিখে নাও, নাম্বার অফ বেস পেয়ার যদি বার করতে চাও, তাহলে লেন্থকে, লেন্থ যেটা মিটারে কনভার্ট করবা ওটাকে 0.34 ইন্টু 10⁻⁹ দিয়ে ডিভাইড করবা। এখানে মাল্টিপ্লাই করবা, আর এখানে কি করবা, ডিভাইড করবা। এই ফর্মুলা দুটো একটু লিখে রাখো, হবে তো? জিনিসটা বুঝতে পারলা তো?
তাহলে আমরা যদি তোমাকে যদি নাম্বার অফ বেস পেয়ার দেওয়া থাকে, লেন্থ যদি বার করতে বলে তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করবা। আর নাম্বার অফ বেস পেয়ার যদি লেন্থ দেওয়া থাকে, তোমার যদি নাম্বার অফ বেস পেয়ার বার করতে হয় তাহলে এটা দিয়ে ডিভাইড করবা। ডাইরেক্ট ফর্মুলা, ক্যালকুলেশন তোমাদের যত স্ট্রং সেটা সেই অনুযায়ী তোমরা পারো। তো ভালো কথা। তো আমরা যেই কনক্লুশনে আসলাম, কনক্লুশনটা এটাই যে এত বড় ডিএনএ, 2 মিটার লম্বা ডিএনএ এত ছোট নিউক্লিয়াসের মধ্যে আটলো কি করে? তো ওটা প্রচন্ড এরকম কয়েলিং কয়েলিং হয়ে আছে। এবার ডিএনএ তো এমনি এমনি কয়েল হয়ে থাকবে না, ডিএনএ কয়েল হওয়ার জন্য লাগে একটা প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। এবার হিস্টোন যেটা এনসিইআরটি তে আছে ঠিক আছে, কিন্তু আমি যেইভাবে হিস্টোনটা বোঝাচ্ছি ওটা এইভাবে দেখো। হিস্টোন প্রোটিন টোটাল 3 রকমের হয়। হিস্টোন 3 রকমের হয়, H1, H2 আর H3। এবার H2 আবার 2 রকমের হয়, H2A, H2B। আর H3 আবার 2 রকমের হয়, H3A, H3B। তো একটা হিস্টোনের মধ্যে এগুলা থাকে 2টা করে। এই যে এগুলা কটা করে থাকে? 2টা করে থাকে। মানে এটা 2টা, এটা 2টা, তাহলে 2 2 কত হলো? 4। এটা 2টা, এটা 2টা, তাহলে 2 2 কত হলো? 4। টোটাল 4 4 মিলে টোটাল কটা হচ্ছে? 8টা। আর একটা থাকবে বাইরের দিকে, ওটা টোটাল হয়ে গেল 9টা। প্রথমে 8টা বুঝি জিনিসটা। মনে করো হিস্টোনের যে 8টা প্রোটিন হয়, ওই 8টা প্রোটিন এইভাবে আছে। মনে করো এইটা একটা, তারপরে হচ্ছে এইটা একটা প্রোটিন, তারপরে এইটা একটা প্রোটিন, এইটা একটা প্রোটিন। এবার একটা প্রোটিন আছে ওই পিছন দিকে, ডট 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 দিয়ে দিলাম। আর একটা প্রোটিন আছে পিছন দিকে, এদিকেও ডট 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 দিয়ে দিলাম। হ্যাঁ, মানে কিউবের মতো, 3Dর মতো করে হোক। এইদিকে একটা প্রোটিন আছে পিছন দিকে, আর এইখানে একটা প্রোটিন আমি ডট ডট দিয়ে ড্র করে দিচ্ছি। ওটা পিছন দিকে আছে, ভাবো ইমাজিন। ভাবো এটা এটা ভাবো H2A, এটা H2A, এটা H2B, এটাও H2B। এইটা ভাবো H3A, এইটা ভাবো H3A, এইটা ভাবো H3B। আর এই যে লাস্টে বাকি যেটা থাকলো এটা ভাবো H3B। তাহলে টোটাল 8টা থাকে একটা হিস্টোনের মধ্যে। তাহলে 8টা যেহেতু থাকে তাই এটাকে বলে অক্টামার। 8কে ল্যাটিনে কি বলে? অক্টা, অক্টেট, তাই না? তো এটাকে বলে হিস্টোন অক্টামার। এবার এটাকে কিভাবে মানে ডিএনএ পেঁচিয়ে থাকে আমি বলছি, যেটা শোনো ভালো করে। এই যে হিস্টোন অক্টামার যেটা আমি ড্র করলাম, এইটার আহ, এইটার গোটাটার নেচার হয় বেসিক ইন নেচার। কিরকম নেচার হয়? বেসিক, অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ হয়। অন দি আদার হ্যান্ড ডিএনএ, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তার মানে ওর নেচারটা কিরকম? অ্যাসিডিক। আর এর আগের দিন আমি পড়েছিলাম মনে আছে, ডিএনএ চার্জ, ওভারঅল চার্জ কি হয় বলতো? নেগেটিভলি চার্জ হয়। কারণ ডিএনএ হাইড্রোজেন আয়ন ছাড়ে, তো অক্সিজেন ফসফেট গ্রুপ থেকে হাইড্রোজেন আয়ন ছাড়ার জন্য অক্সিজেন গুলো নেগেটিভ চার্জ হয়ে যায়, জন্য ডিএনএটা কিন্তু ওভারঅল চার্জ নেগেটিভ। তো এবার কি হবে যে এই নেগেটিভলি চার্জ ডিএনএ পজিটিভলি চার্জ হিস্টোনকে চারিদিক থেকে এইভাবে ঘিরে ধরে, ঘিরে ধরে এইরকম করে বেরিয়ে যায় জিনিসটা। তা এইটা পুরোপুরি 2 পাক হয় না, এটা হলো ওয়ান ওয়ান হোল 3/4 পাক, মানে 1/4 পাক দিল। পুরো 2 পাক না, 1/4 পাক, মানে ইনকমপ্লিটলি 2 লুপ দিয়ে বেরিয়ে যায়। এবার H1টা স্যার কোথায় থাকে? H1টা থাকে বাইরে। এই যে ডিএনএটা যে প্যাঁচালো, এই দুটো প্যাচকে আটকে রাখে, এইটা হচ্ছে তোমার H1।
হ্যাঁ বাইরে আছে ওটা ছবিতে। H1টাও আর একটা হিস্টোন। এই যে এখানে বললাম না 3 রকমের হিস্টোন H1, তো H2A 2B 3A 3B ওগুলো ভিতরে আছে, আর H1টা বাইরে থাকবে, হিস্টোন 1টা বাইরে থাকবে। ওটা ডিএনএ দুটোকে অ্যাটাচ করে রেখেছে যাতে এই দুটা লুপ যাতে খুলে না যায়। কি বুঝতে পারলা জিনিসটা? তো আমি এর পরেরটা আঁকাচ্ছি এইভাবে, ভাবো এটা আর একটা হিস্টোন, আমি আর অক্টামার করে আঁকাচ্ছি না। এই দিক থেকে তোমার ডিএনএ আসলো, এসে এটাকেও এরকম করে পেঁচালো, পেঁচিয়ে পৌনে 2 পাক দিয়ে বেরিয়ে গেল। বুঝা গেল? আবার মনে করো এখানে একটা হিস্টোন আছে, ওই হিস্টোনটাকেও এই ডিএনএটা আসলো, এইরকম করে পৌনে 2 পাক দিয়ে এরকম করে দিয়ে ওই দিক দিয়ে বেরোয় গেল। জিনিসটা বুঝতে পারছো? তো হচ্ছে কি, এরকম মনে হচ্ছে যেন পুঁথির মালা। কি, হ্যাঁ কি না? পুঁথির মালা মনে হচ্ছে, যেখানে এই পুঁথিগুলো হচ্ছে হিস্টোন। পুঁথিগুলো কি? হিস্টোন। এই স্ট্রাকচারটাকে বলে বিডস অন এ স্ট্রিং, পুঁথির মালা। বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচার। বিডস মানে পুঁথি, বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচার। ঠিক তো? এইবার হিস্টোনকে পেঁচিয়ে আছে যেইটুকুনি ডিএনএ, এই যে এইটা, এটাকে বলে হচ্ছে কোর ডিএনএ। কি বলে এটাকে? কোর ডিএনএ। তাহলে এইটাও একটা কোর ডিএনএ হলো, কি না? আর দুটা কোর ডিএনএ এর মাঝখানে যে ডিএনএটা আছে এটাকে বলে লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ। তো স্যার কোর ডিএনএ এর মধ্যে কতগুলা বেস পেয়ার থাকে? কোর ডিএনএ এর মধ্যে থাকে 200টা বেস পেয়ার রাফলি। আর লিঙ্কার ডিএনএ এর মধ্যে থাকে মোর অর লেস 60টা বেস পেয়ার। বুঝা গেল কথাটা? তাহলে স্যার আমাদের ডিএনএ এর মধ্যে হ্যাঁ এবার চলে আসি, হ্যাঁ দাঁড়াও। এবার এই যে গোটা স্ট্রাকচারটা যে আমি ড্র করলাম হিস্টোন দিয়ে আর ডিএনএ দিয়ে, ডিএনএ যে ওকে পেঁচিয়ে আছে, এই গোটা স্ট্রাকচারটার নাম হচ্ছে নিউক্লিওজোম। গোটাটার নাম হচ্ছে নিউক্লিওজোম। তাহলে এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম। তো এই বিটস গুলো হচ্ছে এক একটা হিস্টোন দিয়ে তৈরি নিউক্লিওজোম। আর এর মাঝখানে এগুলো লিঙ্কার ডিএনএ, যে এইটা। কি বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে স্যার আমাদের ডিএনএ তে এরকম কতগুলা নিউক্লিওজোম থাকবে? হিসাব লাগাও। আমাদের ডিএনএ তে এরকম কতগুলা নিউক্লিওজোম আছে? একটা নিউক্লিওজোমে কতগুলা বেস পেয়ার? একটা, হ্যাঁ 200টা বেস পেয়ার। তাই তো? তুমি এখন লিঙ্কার ডিএনএ 60টা বেস পেয়ারকে ইগনোর করো। তুমি ভাবো এই দুটার মধ্যে কোনো গ্যাপ নাই, দুটা খুবই কাছাকাছি আছে, এরকম করে ইমাজিন করো, তুমি শুধু 200টা বেস পেয়ার ধরেই চলো। তাহলে হ্যাঁ, 200টা বেস পেয়ারে কটা নিউক্লিওজোম? 200টা বেস পেয়ার দিয়ে কটা নিউক্লিওজোম হচ্ছে? একটা নিউক্লিওজোম হচ্ছে। তাহলে একটা বেস পেয়ার দিয়ে কটা হবে? ডিভাইড করব, 1/200 এতগুলা নিউক্লিওজোম হবে। আর আমাদের টোটাল বেস পেয়ার কটা? 6.6 ইন্টু 10⁹ তাহলে এতগুলা বেস পেয়ার দিয়ে কতগুলা নিউক্লিওজোম হবে? 1/200 মাল্টিপ্লাই 6.6 ইন্টু 10⁹ এতগুলা নিউক্লিওজোম হবে। ইয়েস, একদমই তাই। তাহলে 200 এর, এই যে 200 কে আমি 2 × 100 লিখতেই পারি। তাহলে 100 দিয়ে 10⁹ কে কাটলে 10⁷ হয়, আর 2 দিয়ে 6.6 কে কাটলে 3.3 হয়। তাহলে কতগুলো নিউক্লিওজোম হবে? 3.3 ইন্টু 10⁷ এতগুলো নিউক্লিওজোম হবে। ডিভাইড করে দিলাম সিম্পলি ইউনিটারি মেথড দিয়ে, বাচ্চাদের অঙ্ক। তাহলে নিউক্লিওজোমের স্ট্রাকচারটা পারবা কিনা আগে বলো। এই যে আমি তোমাকে, এটা কিন্তু আমি ইউক্যারিওটিকের বললাম, মানে আমাদের বডিতে, প্ল্যান্টের বডিতে এরকম। এই যে এটা হচ্ছে বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচার, এই যে এক একটা বিড হচ্ছে এক একটা নিউক্লিওজোম, বুঝলা? পুঁথির মালার মতো। তো এইভাবে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে নিউক্লিয়াসের মধ্যে আসে। তাহলে আমি তোমাকে বললাম হিস্টোন। এইবার আমি, খুবই ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে এত অব্দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা আসবেই।
হ্যাঁ, ডটগুলো আছে ওটার মধ্যে ডিএনএ আছে। আর ডট গুলার মধ্যেও ডিএনএ আছে, দুটো ডটের মাঝখানে যে লিঙ্কার ওটা হলো ডিএনএ, মানে লিঙ্কার যেটাতে লিঙ্ক ডিএনএ। হয়েছে ওটার মধ্যে। কিন্তু ওটাকে আপাতত আমি ইগনোর করে হিসাবটা করে বললাম। আমি তোমাকে কি বললাম, হিস্টোনের নেচারটা কিরকম আমি বলেছিলাম, বেসিক। আর চার্জটা কি বলেছিলাম, পজিটিভ। এবার কেন বেসিক সেই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হিস্টোন তো প্রোটিন, প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড। তো হিস্টোনের মধ্যে বেসিক অ্যামাইনো অ্যাসিড থাকে যার নাম হচ্ছে লাইসিন আর আর্জিনিন। এরা এরা কিরকম অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড। আর এদের রেসিডিউ গুলোতে পজিটিভ চার্জ থাকে। তাই হিস্টোনের নেচারটা হচ্ছে বেসিক হয়, আর চার্জটাও কিরকম হয়, পজিটিভ হয়। অন দি আদার হ্যান্ড ডিএনএ এর ক্ষেত্রে কি বললাম, ডিএনএ তো অ্যাসিড, আর ওর চার্জটা কিরকম বললাম, নেগেটিভ হয়। তো অ্যাসিড, নেগেটিভলি চার্জ অ্যাসিড পজিটিভলি চার্জ বেসকে অ্যাট্রাক্ট হয়, হয়ে ওটাকে পেঁচিয়ে থাকে। বোঝা গেল জিনিসটা? তো এইটা হয়ে গেল তোমার ইউক্যারিওটস। তো হিস্টোন অক্টামারও তোমাদের বুঝিয়ে দিয়েছি। ডিএনএ ওকে র্যাপ করে থাকে, গোটা স্ট্রাকচারটাকে নিউক্লিওজোম বলে, একটা নিউক্লিওজোমে 200টা বেস পেয়ার থাকে, তাই না? সবই তোমাকে বলে দিলাম। আর এরকম করে যে পুঁথির মালাটা তৈরি হলো, এই যে পুঁথির মালাটা যে তৈরি হলো, এইটাকে বলে ক্রোম্যাটিন। পুঁথির মালাটাকে কি বলে, ক্রোম্যাটিন। এখানে লেখা আছে কিন্তু বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচার, এখান থেকে এত অবধি প্রেজেন্ট করে দাও। ডান। আন্ডারলাইন কিছু করার দরকার নাই, পড়তে গোটাটাই হবে, আন্ডারলাইন করে কোনো লাভ নাই। বাড়িতে পড়ার সময় যেটা ইম্পর্টেন্ট মনে হবে, যে ওয়ার্ডটা, সেটা তুমি নিজের মতো করে আন্ডারলাইন করবা। তো স্যার এটা তো আমি ইউক্যারিওটস এর বুঝলাম, কিন্তু প্রোক্যারিওটস এর কি হয়? প্রোক্যারিওটস এর তো নিউক্লিয়াসই থাকে না। ওদের তাহলে কিভাবে ডিএনএ টা থাকে? ওদের নিউক্লিয়াস যদি না থাকে, এই যে দেখো প্রোক্যারিওট কারা হয়, ব্যাকটেরিয়ারা হয়। তো ওদের যদি নিউক্লিয়াসটাই না থাকে, তার মানে ডিএনএ টা এরকম ছড়াই আছে নিশ্চয়ই? না, ডিএনএ টা ছড়িয়ে থাকে না। ডিএনএ টা হচ্ছে তোমার, এখানে কিছু ওদের পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন থাকে সেন্টারে, এরকম কিছু পজিটিভলি চার্জ প্রোটিন ওদের মধ্যেও থাকে। আর ওই প্রোটিন গুলোকে বেস করে থাকে ডিএনএ টা এরকম কয়েলড হয়ে থাকে। তো এইটার নাম কি ছিল মনে আছে ছোটবেলার পড়া, আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নকে কি বলে, নিউক্লিওয়েড। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনও পড়িয়েছিলাম ব্যাকটেরিয়া পড়ানোর সময়। তো এরকম পজিটিভ চার্জ প্রোটিনকে কি বলে, নিউক্লিওয়েড, যেটাকে বেস করে থাকে, কয়েল করে থাকে হচ্ছে তোমার ডিএনএটা। ডান। তাহলে এটা দেখো প্রোক্যারিওটস দের এটা দেওয়া আছে, যে ইন প্রোক্যারিওটস আছে ইকোলাই একটা ব্যাকটেরিয়া, ডিএনএ ইজ নট স্ক্যাটার্ড, যে ছড়িয়ে থাকবে তা না, ডিএনএ নেগেটিভলি চার্জড হয়, আর ওখানে থাকে সাম প্রোটিন দ্যাট হ্যাভ পজিটিভ চার্জ। সেই জন্য এটাকে আর ওই প্রোটিন গুলোকে কি বলে, নিউক্লিওয়েড। তো ডিএনএ ওগুলোকে বেস করে এক জায়গায় কয়েল হয়ে থাকে, লুপ হয়ে থাকে। এইবার চলে আসো হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার আমি করে দিলাম। 200টা বেস পেয়ার যদি একটা দিয়ে যদি একটা নিউক্লিওজোম হয়, তাহলে কতগুলো নিউক্লিওজোম হবে এখনই শুধু অ্যান্সারটা লিখে রাখো, 3.3 ইন্টু 10⁻, কত এসেছিল, 7। এতগুলো বেস পেয়ার, সরি, এতগুলো নিউক্লিওজোম হবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে, স্যার এই স্ট্রাকচার গুলা তুমি যে বললা, এই যে ডিএনএ টা যে এরকম কয়েল হয়ে এরকম হয়ে আছে, এটা কখন দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় যখন সেল ডিভাইড করছে না, তখন, when the cell is not dividing। তো সেল যখন ডিভাইড করে না, তখন ওই ফেজটাকে কি বলে, ক্লাস 11 এর পড়া সেল ডিভিশন, ইন্টারফেজ। ফেজটাকে কি বলে, ইন্টারফেজ। তো তুমি ইন্টারফেজে বিটস অন এ স্ট্রিং স্ট্রাকচার দেখতে পাবা। কিন্তু স্যার যদি একটা সেল ডিভাইড করে, ধরো মেটাফেজ স্টেজে আছে, সেল ডিভিশন মনে আছে তো একটু একটু,
সেল যখন ডিভিশন করে তখন কি আর এই সেম স্ট্রাকচার দেখতে পাওয়া যায় বিটস অন স্ট্রিং? নো, তখন বিটস অন স্ট্রিং মানে ক্রোমাটিনটা হয়ে যায় হচ্ছে ক্রোমোজোম। তাহলে স্যার ক্রোমোজোম কিভাবে হয় বললাম, বলো এবার একটু। ক্রোমোজোম হয় হচ্ছে এইভাবে। ভাবো এটা তো ডিএনএ, আর এটা নিউক্লিওসোম, আবার ডিএনএ, আবার নিউক্লিওসোম, আবার ডিএনএ নিউক্লিওসোম। তো এরকম করে তোমার নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা আছে। আর এটা হচ্ছে এমন একটা সেল যে কোন স্টেজে আছে, ইন্টার ফেজে আছে। যখন এই সেলটা ডিভাইড করবে, ধরো ডিভিশন শুরু হয়েছে, তখন নিউক্লিয়াস টিউক্লিয়াস বলে কিছু থাকে না। নিউক্লিয়াসের মেমব্রেন টেমব্রেন সব এগুলা কিন্তু ইয়ে হয়ে যায়, ডিসলভ হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস যা কিছু আছে সব ডিসলভ হয়ে যায়। তাহলে তো স্যার ডিএনএটা ওপেন হয়ে গেল না, মানে গোটা ক্রোমাটিনটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে কি হয়, ক্রোমাটিন গুলো এরকম ভাবে ওপেন মানে এরকম ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায়। এটা বললে চলবে না, এখানে কিন্তু হিস্টোন গুলো এখনো আছে কিন্তু, হ্যাঁ। তো এবার কি হবে যে এই টুকরোগুলোই এখন আরো কয়েলিং হবে। কি বোঝা গেল? এই টুকরোগুলো এখন আরো হাইলি কয়েলিং হবে এরকম করে। হ্যাঁ, একেবারে মানে প্রচন্ড হাইলি কয়েলিং হবে। হয়ে কি বানাচ্ছে বলতো, দেখতে কিরকম লাগছে এটা? কি হয়ে গেল এটা? ক্রোমো না, হ্যাঁ ক্রোমোজোম হয়ে গেল, ঠিক। তাই কি না? কিন্তু স্যার কয়েলিং কি এমনি এমনি হবে? না, কয়েলিং হওয়ার জন্য এখানে তো হিস্টোন আছেই, এখানে হিস্টোন আছেই, কিন্তু হিস্টোন বাদদিও আরো কিছু অ্যাডিশনাল প্রোটিনের দরকার পড়ে। ভাবো ওই প্রোটিন গুলো এই সাইডের দিকে লেগে আছে, যেগুলো এই ক্রোমাটিন মেটেরিয়ালটাকে আরো কয়েলিং করাচ্ছে। বুঝা গেল কথাটা? করে ক্রোমোজোমের এইরকম শেপটা দিচ্ছে। ক্রোমোজোমের শেপ আমরা সবাই জানি, এইরকম ক্রোমোজোমের এইরকম শেপ দিচ্ছে। তো স্যার এই এক্সট্রা অ্যাডিশনাল প্রোটিন গুলোর আবার নাম কি? এদের নাম আবার নন হিস্টোন প্রোটিন। ওটার নাম ছিল হিস্টোন। ওগুলা কিন্তু আছে, কিন্তু ভেবো না যে ওগুলা নাই, ওগুলা আছেই। কিন্তু আরো অ্যাডিশনাল কিছু প্রোটিন চলে আসলো, যেটার নাম কি বলবো, নন হিস্টোন প্রোটিন। তো স্যার এখন নন হিস্টোন প্রোটিনের নেচারটা কি? এর নেচারটা আবার অ্যাসিডিক। বুঝলাম? কেন স্যার? নিশ্চয়ই তার মানে ওর মধ্যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড থাকে। হিস্টোনের মধ্যে যেমন বেসিক অ্যামাইনো অ্যাসিড থাকে, নন হিস্টোন যদি অ্যাসিডিক হয় তার মানে ওর মধ্যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আছে স্যার। কোন কোন অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড আছে? টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান, এই অ্যামাইনো অ্যাসিড গুলো আছে। নন হিস্টোন ক্রোমাটিন প্রোটিন, এনএনসি প্রোটিন বলে এগুলোকে। তো এইটা কখন আসবে? যখন সেলটা ডিভাইডিং মানে সেলটা যখন ডিভিশন হচ্ছে, তখন এই ক্রোমাটিনটাই কনভার্ট হয়ে যাবে ক্রোমোজোমে। কটা ক্রোমোজোম হবে বলো? আমাদের হিউম্যানের এরকম ক্রোমোজোম কটা হবে? 46টা হবে, কারণ আমাদের 46টা ক্রোমোজোম হয়। কি বোঝা গেল জিনিসটা, পারবা? এইটাই দেখো, যখন সেল ডিভিশন হচ্ছে তখন কি হবে, যে এই যে তখন এগুলো আরো প্যাকেজিং হয়, দ্য প্যাকেজিং অফ ক্রোমাটিন এট হায়ার লেভেল। কিন্তু বলেছে তখন রিকোয়ার্স অ্যাডিশনাল সেট অফ প্রোটিন, যেগুলোকে কি বলে বললাম, নন হিস্টোন ক্রোমোসোমাল প্রোটিন, এনএইচসি প্রোটিন। এটার নেচারটা লিখে রাখো। এটার নেচারটা কিরকম হয়? অ্যাসিডিক হয়। নেচারটা কিরকম হয়? অ্যাসিডিক হয়, কারণ এদের মধ্যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড থাকে। এইভাবে লিখবা, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলোর নাম কি? টাইরোসিন, টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান এগুলো থাকে। হলো? এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও।
তারপরে তোমরা এখান থেকে ইউক্রোমাটিন পর্যন্ত একটা ব্র্যাকেট করবা, তারপরে এখান থেকে হেটারোক্রোমাটিন পর্যন্ত করবা, তারপরে বাকিটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করবা। এবার চলে আসি, আমি তোমাকে বলবো ইউক্রোমাটিন কি হেটারোক্রোমাটিন। ভাবো এইটা হচ্ছে তোমার একটা মানে ক্রোমোজোম। ক্রোমোজোম এবার এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তাই কি না? এই ডিএনএটা এরকম হাইলি কয়েলড হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি কোন জায়গাগুলো হচ্ছে তোমার খুবই ডেন্সলি প্যাকড। কি লেখা আছে? হ্যাঁ, প্রচন্ড ডেন্সলি প্যাক, মানে ঘনভাবে প্যাকেজিং করা, ডেন্সলি প্যাক। আর কোন জায়গাগুলো দেখো আছে কি একটু লুজলি প্যাক। ইয়েস অর নো? লুজলি প্যাক। তো যেগুলো ডেন্সলি প্যাক এগুলোকে বলে হেটেরোক্রোম্যাটিন। এই রিজিয়ন গুলোকে কি বলে? হেটেরোক্রোম্যাটিন। আর যেগুলো লুজলি প্যাক ওগুলোকে বলে হচ্ছে ইউক্রোম্যাটিন। কি পারবো তো? তো যেটা এই যে দেখো লেখা আছে লুজলি প্যাক, আর কালারটাও এটার হালকা হয়, স্টেইন লাইট, সেই জন্য এটাকে বলে ইউক্রোম্যাটিন। আর যেগুলো ডেন্সলি প্যাক, যেটার কালারটা একটু ডার্ক হয়, সেগুলোর নাম হচ্ছে হেটেরোক্রোম্যাটিন। তো স্যার এই দুটার সিগনিফিকেন্স কি? হেটেরোক্রোম্যাটিন হচ্ছে ক্রোমোসোমের স্ট্রাকচারকে স্টেবিলিটি দেয়, আর তাছাড়া ওর কোনো কাজ নেই। কিন্তু ইউক্রোম্যাটিনই হচ্ছে সেই জায়গাটা যেটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। অ্যাক্টিভ বলতে হয় আর ফাংশনাল বলতে হয়, মানেই এটার মধ্যেই আছে জিন। কথাটা বুঝলা? তো হেটেরোক্রোম্যাটিনে কোনো জিন থাকে না, জিনগুলো কোথায় থাকে? ইউক্রোম্যাটিনের মধ্যে থাকে। তো লাস্টে দেখো লেখা আছে ইউক্রোম্যাটিন ইজ সেড টু বি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ ক্রোমাটিন, মানে ওর মধ্যে জিন থাকে, whereas heterochromatin is inactive. ডান হয়ে গেল। আচ্ছা, নেক্সট তাহলে চলে আসো, দ্য সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল। হলো কি যে আহ মেন্ডেল, এদিকে তাকাও, মেন্ডেল যখন ওর ইনহেরিটেন্স, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স গুলো বললো, ওই যে পি প্ল্যান্টস, ঠিক ওই টাইমটাতে এই যে দেখো লেখা আছে ঠিক এট দ্য সেম টাইমের কাছাকাছি দাঁড়ানো লাগলাম। ওই টাইমে মেইসার বলে একজন সায়েন্টিস্ট, ও নিউক্লিনের উপরে কাজ করছিল, মানে নিউক্লিয়াসের উপরে কাজ করছিল, ডিএনএ ডিএনএ এগুলোর উপরে। মেন্ডেল তো জানতো না ডিএনএ ডিএনএ কি দিয়ে। তো তখন কি হয়ে গেল, সায়েন্টিস্টদের মধ্যে একটা বড় যুদ্ধ লেগে গেল, জেনেটিক মেটেরিয়াল কে হবে, মানে বাবা মার থেকে কোন জিনিসটা বাবা মায়ের ক্যারেক্টারকে নিয়ে ক্যারি করে পরের জেনারেশনে নিয়ে যাবে। কেউ বলল প্রোটিন হবে, স্পার্ম আর ওভামের মধ্যে প্রোটিন থাকে কেউ বললো, কেউ বললো আরএনএ হবে, আর কেউ বললো হচ্ছে ডিএনএ হবে। তো ওদের মধ্যে একটা এরকম ইয়ে চলছিল, ডিবেট চলছিল, আর সবাই এটার উপরে রিসার্চ করছিল, সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল সার্চ করছিল কে হতে পারে। তো মোটামুটি ধরে নাও 1926 নাগাদ দ্য কোয়েস্ট টু ডিটারমাইন দ্য মেকানিজম ফর জেনেটিক ইনহেরিটেন্স হ্যাড রিচ দ্য মলিকিউলার লেভেল। এই 1926 নাগাদ সবাই একবারে মলিকিউলার লেভেলে ঢুকে গেল, ডিএনএ কি দিয়ে তৈরি না তৈরি সব একদম পুরো রিসার্চ শুরু করে দিল, প্রোটিন কি দিয়ে তৈরি, কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয় সব। তো এই সব কাজে গ্রেগর মেন্ডেলের তো ইয়ে সিগনিফিকেন্স আছেই। তাছাড়া ওয়াল্টার সাটন, থমাস হান্ট মর্গ্যান, এরা মনে আছে ওই যে লিঙ্কেজের উপরে, ড্রসোফিলার উপরে যে এক্সপেরিমেন্ট করেছিল, আগের চ্যাপ্টারে আমরা করেছি। তো এইগুলো জিনিস সেটা রিডিং করলাম। এর মধ্যে একটা বড় সড়ো সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথ। এর 1928 নাগাদ নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার উপরে কাজ করছিল। নিউমোনিয়া যে রোগ হয়, বুকে কফ জমা, সেই নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এইটার উপরেও কাজ করছিল। আর ওর এই রিসার্চের উপরে বেস করে পরবর্তীতে সায়েন্টিস্টরা প্রুভ করেছিল যে
ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, না প্রোটিন না আরএনএ। ও নিজের তালে নিজে কাজ করে যাচ্ছে, ওর উদ্দেশ্য কিন্তু এই যুদ্ধটার না, যেখানে সবার মধ্যে যে যুদ্ধটা লেগেছিল কিনা, কে এই যুদ্ধের কিন্তু ও কেউ না, ও নিজের মতো নিউমোনিয়ার উপরে রিসার্চ করে যাচ্ছে। যখন ও রিসার্চ পেপার পাবলিশ হলো, তখন কিছু সায়েন্টিস্ট দেখলো যে এর রিসার্চ পেপার দিয়ে তো এটা প্রুফ করা যাবে যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। তো ব্যাপারটা দেখি যে গ্রিফিথ কি এমন করছিল। দারুণ গল্প একটা, শোনো। গল্পটা হচ্ছে, গ্রিফিথ নিল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা নিউমোনিয়া রোগের জন্য রেসপন্সিবল। এবার এটার দুই রকমের স্ট্রেইন হয়, স্ট্রেইন মানে টাইপ হয়, দুই রকমের স্ট্রেইন হয়, বুঝা গেল? একটা স্ট্রেইন যে হয়, যে ভাবো এটা ব্যাকটেরিয়াটা, যা ওর বাইরে মিউকাসের একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে। মিউকাস, মিউকাস কিছুই না, নাথিং বাট এ পলিস্যাকারাইড কমপ্লেক্স সুগার। তোমার নাকের ভিতরে হাত দিলেও তুমি মিউকাস ফিল করতে পারো, নাকের ব্যথা, ওগুলো মিউকাস। তো ওটার একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে। তো সেই জন্য এই ব্যাকটেরিয়া গুলোকে যখন একটা পেট্রি ডিশের মধ্যে রেখে একটা কালচার মিডিয়াম তুমি বানালা, এই কালচার মিডিয়ামের মধ্যে রেখে যখন এই ব্যাকটেরিয়াটাকে তুমি দিয়ে, যখন ধরো একটা দুটা ব্যাকটেরিয়া দিলা, তো তো কালচার মিডিয়ামের নিউট্রিয়েন্টস গুলোকে ইউজ করে ওরা গ্রো করতে থাকবে, মানে রিপ্রোডাকশন করতে থাকবে। করতে করতে ওরা নাম্বার বাড়বে, বাড়তে 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 ওরা একটা কলোনি বানাবে, বুঝলা কি না? এই কলোনিটা হবে স্মুথ কলোনি, যেহেতু হ্যাঁ, মিউকাসের ভিতরে এটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা, তার ভিতরে ব্যাকটেরিয়ার ডিএনএ ফিএনএ যা আছে আছে। তো এই ব্যাকটেরিয়াকে যখন কালচার করা হবে, এরা কিরকম কলোনি বানায় বললাম? স্মুথ কলোনি বানায়, মানে কলোনিটার টেক্সচারটা স্মুথ হয়, মিউকাস যেরকম স্মুথ হয়, সেই জন্য কলোনিটারও টেক্সচারটা কি হয়? স্মুথ হয়। ভালো করে শুনবা। তো স্মুথের এস থেকে এই স্ট্রেনটার নাম দেওয়া হলো এস স্ট্রেন, বুঝা গেল? আর যেহেতু ওদের বাইরে মিউকাসের এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে, তাই এই ব্যাকটেরিয়াটা যদি তোমার বডিতে ঢোকে তাহলে নিউমোনিয়া হবে। মানে তোমার বডি একে মারতে পারবে না। কেন মারতে পারবে না? কারণ ওর বাইরে এক্সট্রা কি আছে? মিউকাসের একটা প্রোটেক্টিভ লেয়ার আছে। তো একে আমাদের বডি মারতে পারবে না। তাই এই স্ট্রেনটার আরেকটা নাম হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। ভিরুলেন্ট মানে যে খতরনাক, তার এইটুকুনি বুঝলা? এইবার আরেকটা স্ট্রেন হয় এই সেম নিউমোনিয়ার, যার বাইরে কিন্তু মিউকাসের ওই ইয়েটা, প্রোটেক্টিভ লেয়ারটা নাই। তো এই ব্যাকটেরিয়াকে যদি তুমি একটা কালচার মিডিয়ামে কালচার করো, একটা কালচার মিডিয়ামে রেখে যদি কালচার করো, তাহলে একটা ব্যাকটেরিয়া বা দুটা দিলা, তো ওখান থেকে দুটা চারটা 10টা এরকম হতে হতে এদেরও কলোনি হবে। কিন্তু এই কলোনিটা যেহেতু মিউকাস বানায় না, তাই কলোনিটা স্মুথ না হয়ে কি হবে বলতো? রাফ হবে, রাফ কলোনি বানাবে। তো রাফের আর থেকে এই স্ট্রেনটার নাম দেওয়া হলো আর স্ট্রেন। ক্লিয়ার এটুকু? তো আর স্ট্রেনের বাইরে যেহেতু কোনো মিউকাস টিউকাসের কিছু নাই, তো এ যদি তোমার বডিতে ঢোকে, তুমি তোমার বডির অ্যান্টিবডি হেন তেন দিয়ে একে মেরে ফেলতে পারবে। তার মানে এটা কোনো খতরনাক না। তাই এটার আরেকটা নাম হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন। কি বললাম? অ্যাভিরুলেন্ট স্ট্রেন। আগেরটা কি ছিল? ভিরুলেন্ট মানে খতরনাক, আর এটা খতরনাক না। তাহলে তোমার মোটামুটি এই ব্যাকটেরিয়াটা সম্পর্কে তোমার নলেজ মোটামুটি হয়ে গেল, ঠিক? তাহলে এবার গ্রিফিথের এক্সপেরিমেন্টে আমরা ঢুকি। মনে আছে তো? এস হচ্ছে খতরনাক, আর হচ্ছে খতরনাক না। এস হচ্ছে ভিরুলেন্ট, আর হচ্ছে অ্যাভিরুলেন্ট। এটা মনে রেখে এবার তোমরা ইয়েটা দেখো। গ্রিফিথ কি করলো? গ্রিফিথ করলো কি আমাকে বলো তো দেখি তোমরা। যদি আমি এই যে অ্যালাই যদি আমি হচ্ছে লিভিং
এস স্ট্রেন নিয়ে যদি আমি মাউসের মধ্যে ইনজেক্ট করে দেই, তাহলে মাউসটা বেঁচে থাকবে না মরে যাবে? এস আমি বললাম ভিরুলেন্ট, মরে যাবে, মাউসটা ডেড হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি লিভিং আর স্ট্রেন দিয়ে নিয়ে যদি মাউসের মধ্যে দেই, তাহলে মাউসটা বেঁচে থাকবে না মরে যাবে? কারণ আর অ্যাভিরুলেন্ট, খতরনাক না, তাহলে মাউসটা বেঁচে থাকলো। আচ্ছা, এবার আমি বলতো, যদি আমি হিট কিল্ড মানে হিট দিয়ে মেরে ফেলা এস স্ট্রেনকে যদি নিয়ে যদি মাউসের মধ্যে ইনজেক্ট করি, তাহলে মাউসটা বেঁচে থাকবে না মরে যাবে? কারণ এস স্ট্রেন হতে পারে খতরনাক, কিন্তু ওকে তো আমি হিট দিয়ে কিল করে দিয়েছি, তাহলে ওটা বেঁচে থাকবে। এইবার আসলো আসল টুইস্ট। এইবার কি করলো, হিট কিল গ্রিফিথ করলো কি, হিট কিল এস স্ট্রেনের সাথে লিভিং আর স্ট্রেনকে মিক্স করে ও মাউসের মধ্যে ইনজেক্ট করলো। তো কমন সেন্স কি বলে, যে আর স্ট্রেন যে অ্যাভিরুলেন্ট, ও কোনো ক্ষতি করবে না, আর হিট এ স্ট্রেন, ওকে তো হিট দিয়ে কিল করে দেওয়া হয়েছে, তাহলে ও কিছু করতে পারবে না। তো হিসাব মতো মাউসটা অ্যালাইভ থাকার কথা, ইয়েস অর নো? কিন্তু দেখলো কি যে না, মাউসটা ডেড হয়ে যাচ্ছে। তো এখান থেকে গ্রিফিথের মাইন্ডে কোয়েশ্চেন আসলো, কেন হচ্ছে? নিশ্চয়ই হিট দিয়ে কিল করে দেওয়া এ স্ট্রেন থেকে এমন কিছু জিনিস আর স্ট্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে, লিভিং আর স্ট্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে, যার জন্য লিভিং আর স্ট্রেন গুলো লিভিং এস স্ট্রেন হয়ে গেল। আর লিভিং এস স্ট্রেন ভিরুলেন্ট না অ্যাভিরুলেন্ট? ভিরুলেন্ট, সেই জন্য মাউসটা মরে যাচ্ছে। তো ও এই প্রসেসটার নাম দিল হচ্ছে ট্রান্সফরমেশন। কি দিল নামটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফরমেশন ও নাম দিল। তো এবার কিন্তু ও এটা বলতে পারলো না যে এ স্ট্রেন থেকে কি গেল আর স্ট্রেনের মধ্যে। কেউ বলল প্রোটিন গেল, বুঝতে পারলা? কেউ বলল আরএনএ গেল, কেউ বললো যে না, কে গেল, ডিএনএ গেল। কিন্তু এখন ওটা ক্লিয়ার না, কারণ তাহলে জেনেটিক মেটেরিয়াল এখনো যে কেউ হতে পারে, প্রোটিনও হতে পারে, আরএনএও হতে পারে, আবার ডিএনএও হতে পারে। তো এটা তো ও করলো, এই ওর উদ্দেশ্য প্রোটিন আরএনএ বা ডিএনএ কে খোঁজা ছিল না। ও দারুণ একটা জিনিস আবিষ্কার করলো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন হয় ব্যাকটেরিয়া। তো যখন এটা করলো, করে যখন পাবলিশ করলো, গোটা দুনিয়া জানতে পারলো হ্যাঁ ব্যাকটেরিয়ার এরকম দারুণ একটা। হ্যাঁ, ওটাই এখন বলবো তো, এ স্ট্রেন থেকে এমন কিছু জিনিস আর স্ট্রেনের মধ্যে ঢুকে গেছে, যার জন্য আর স্ট্রেনটা ট্রান্সফর্ম হয়ে এ স্ট্রেন হয়ে গেছে। যেটা নিশ্চয়ই জেনেটিক মেটেরিয়াল, সেটা গেছে, নাহলে এর ক্যারেক্টার ওর মধ্যে গেল কি করে? ক্যারেক্টার কি কে নিয়ে যায়? জেনেটিক মেটেরিয়াল। এবার কোয়েশ্চেনটা হচ্ছে জেনেটিক মেটেরিয়ালটা কে, প্রোটিন না ডিএনএ না আরএনএ? ওইটা হলো এখন বোঝার বিষয়। তো যখন ওর পেপারটা পাবলিশ হলো, তখন চলে আসলো হচ্ছে অন্য একজন দুইজন সায়েন্টিস্ট, অসওয়াল্ড অ্যাভেরি আর তিনজন সায়েন্টিস্ট, অ্যাভেরি, ম্যাকলয়েড আর ম্যাকার্টি। পরে আমি বলছি ওটা, আগে দেখো তো গ্রিফিথের এক্সপেরিমেন্টটা বুঝতে পারলা কিনা বলো। তাহলে গ্রিফিথের এক্সপেরিমেন্টটা তোমরা প্রথম প্যারাগ্রাফটা আলাদা করে জাস্ট এমনি রিডিং করে রাখবা, এই যে এখান থেকে এত অব্দি এমনি জাস্ট একটু রিডিং করে রাখবা। তোমরা এখান থেকে আসল এক্সপেরিমেন্টটা এখান থেকে পড়বা। এটা পড়বা হচ্ছে এখান থেকে, দেখো তো আমি এগুলো বুঝিয়েছি কিনা। এটা পড়বা, এই যে হ্যাঁ, ডেড মাইস পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। আর তার পরের প্যারাগ্রাফটা হচ্ছে ওর কনক্লুশন, এই যে হি কনক্লুডেড দ্যাট, এটা এখান থেকে এত অব্দি হচ্ছে ওর প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। কি নাম প্রসেসটার? ট্রান্সফরমেশন। তো ওখানে আর স্ট্রেন গুলো এ স্ট্রেনে ট্রান্সফর্ম হয়ে গেল। তো ওর পেপারটা দিয়ে এবার এক্সপেরিমেন্টটাকে এক্সটেন্ড করলো হচ্ছে, এই যে দেখো অ্যাভেরি
ম্যাকলয়েড অ্যান্ড ম্যাকার্টি, ওদের পুরো নামগুলো দেখে নিও পরে। তো এরা এখন 1934 থেকে 33 থেকে 44 পর্যন্ত এমন কিছু কাজ করলো যেটা পুরো একদম হিলায় রাখে। গল্পটা শোনো, এটা এখান থেকে এত অব্দি হ্যাঁ, এত অব্দি দারুণ করে পড়বা। কিন্তু এটার এক্সপেরিমেন্ট কিন্তু বইতে ভালো করে এক্সপ্লেন করা নাই, খুব ভালো করে শুনবা কিন্তু। হ্যাঁ, তুমি গ্রিফিথের এক্সপেরিমেন্টের লাস্ট স্টেপটা মনে রাখবা। গ্রিফিথের এক্সপেরিমেন্টের লাস্ট স্টেপ কি ছিল? হিট কিল্ড এ স্ট্রেনের সাথে লিভিং আর স্ট্রেনকে মিক্স করে করেছিল, তাই তো? এটা ওর লাস্ট স্টেপ। এবার এখান থেকে এবার শুরু হবে অ্যাভেরি ম্যাকলয়েড আর ম্যাকার্টির এক্সপেরিমেন্টটা, এবার এখান থেকে শুরু হবে। লাস্ট স্টেপ কি ছিল? যে হিট কিল্ড এস স্ট্রেনের সাথে লিভিং আর স্ট্রেন মিক্স করে ও দিল। ভালো কথা। এবার দেখো, তোমাকে আমাকে এবার তিনটা জিনিস জানতে হবে। তোমাকে আমি তিনটা এনজাইমের নাম বলছি, একটু নিচে লিখি তাহলে ভালো হয়। হ্যাঁ, আমি তোমাকে তিনটা এনজাইমের নাম বলছি। একটা এনজাইমের নাম হচ্ছে প্রোটিয়েস, একটা এনজাইমের নাম আরএনএস, আর একটা এনজাইমের নাম ডিএনএস। প্রোটিয়েস প্রোটিনকে ব্রেক ডাউন করে। কাকে ব্রেক ডাউন করে? প্রোটিনকে। আরএনএস আরএনএ কে ব্রেক ডাউন করে। আর ডিএনএস ডিএনএ কে ব্রেক ডাউন করে। এই তিনটা প্রোটিনের নাম। ইজি আছে, জানতে বোঝাই যাচ্ছে। তো ও কি করলো? হিট, এই যে গ্রিফিথ যেখানে শেষ করলো ওখান থেকে শুরু, একই না? তো এই হিট কিল্ড এ স্ট্রেন আর লিভিং আর স্ট্রেনের ও তিনটা সেটআপ বানালো। কটা সেটআপ বানালো? তিনটা। কপি করে এখানে একবার পেস্ট করে দিই, তাহলে এইটা একটা সেটআপ করে দিলাম। আর আর একবার করে দিই, তাহলে তিনটা সেটআপ তাড়াতাড়ি আমার হয়ে গেল। হচ্ছে না কেন? আহ, একটু ওয়েট করো, স্লো রেসপন্স নিচ্ছে, বুঝলো তো? এর থেকে তো হাতে লিখেই আমার এতক্ষণে হয়ে যেত। দাঁড়াও। আহ, তাহলে ওই কি করলো? হিট কিল্ড এ স্ট্রেনের সাথে হিট কিল্ড আর স্ট্রেন ও তিনটা সেটআপ বানালো ওই যে পেট্রি ডিশের মধ্যে, বুঝতে পারলা তো? তাহলে দেখো, এইরকম তিনটা সেটআপ অ্যাভেরি ম্যাকলয়েড ম্যাকার্টি বানালো। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 3 নাম্বার, ঠিক? ভালো করে বোঝো। এবার এই তিনটাকেই ও পেট্রি ডিশের মধ্যে নিল। এই যে এইরকম, ওগুলা বইতে কিচ্ছু লেখা নেই। পেট্রি ডিশের মধ্যে এই তিনটারই তোমার ব্যাকটেরিয়ার মিক্সচারটা পেট্রি ডিশের কালচার মিডিয়ামের মধ্যে নিল, নাকি না? তো ব্যাপারটা হচ্ছে যে গ্রিফিথ অলরেডি প্রুফ করে দিয়েছে যে হিট কিল এস স্ট্রেন লিভিং আর স্ট্রেনকে এস বানিয়ে দেয়। এটা তো আগেই প্রুফ করে দিয়েছে। তাহলে আমি যদি মিক্সচারটা যদি এই পেট্রি ডিশে নেই, তাহলে এরা যে কলোনিটা বানাবে সেই কলোনিটা এস হবে। এস মানে কি?
স্মুথ না রাফ? স্মুথ হবে। কথাটা বুঝতে পারছো তো? ভালো করে শোনো কিন্তু, তাহলে কিচ্ছু বুঝতে পারবো না। কিন্তু এখানে টুইক, একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এরকম যে ওরা মিক্সচারটাকে ওরকম ভাবে দেয়নি। ওরা মিক্সচারটাকে দিয়েছে, প্রথমে এই মিক্সচারের সাথে প্রোটিয়েজ অ্যাড করে দিল। এই যে মনে পড়ছে কি অ্যাড করে দিল? প্রোটিয়েজ অ্যাড করে দিল। তারপরের সেটআপে আরএনএস অ্যাড করে দিল। আর তারপরের সেটআপে ডিএনএস অ্যাড করে দিল। তাহলে এখানেও একটা মানে কিছু ব্যাকটেরিয়া আছে যার সাথে প্রোটিয়েজ অ্যাড করা আছে। এখানেও এই যে এই ব্যাকটেরিয়ার মিক্সচার আছে যেখানে আরএনএস আছে, আর এখানেও ওই ব্যাকটেরিয়াগুলোর মিক্সচার আছে, মানে হিট কিল এস্ট্রেন আর লিভিং আর্স্ট্রেনের মিক্সচার আছে যেখানে ডিএনএস দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, প্রোটিয়েজ দেওয়া যেই সেটআপটা, ওখানে এই ব্যাকটেরিয়া গুলো মরলো না, ব্যাকটেরিয়া গুলো গ্রো করে কলোনি বানালো। আর কলোনিটা কিরকম হবে, রাফ না স্মুথ? কারণ সবগুলো তো এসি হয়ে যাচ্ছে, আলটিমেটলি সব স্মুথই হবে। স্মুথ কলোনি বানালো। তাহলে বলো তো, যদি তার মানে নিশ্চয়ই এই এ স্ট্রেন থেকে প্রোটিন যাচ্ছে না। কথাটা বুঝলাম? প্রোটিন যদি যেত, তাহলে প্রোটিয়েজ এর জন্য তো প্রোটিন মরে যেত। তাহলে তো কি আর কি আর এস এ কনভার্ট হতো না। তার মানে প্রোটিন জেনেটিক মেটেরিয়াল না। আবার বলবো, বুঝতে পারছো? আচ্ছা, যখন আরএনএস দিয়ে দেখলো, তখনও দেখলো যে এরা কলোনি বানাচ্ছে আর ওই কলোনিটা স্মুথ হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে নিশ্চয়ই এ স্ট্রেন থেকে যদি আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে যেত, তাহলে আরএনএস এর জন্য আরএনএ নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে গেলে আর কি এস হতো? হতো না, কিন্তু এস তো হচ্ছে। তার মানে আরএনএও জেনেটিক মেটেরিয়াল না। কিন্তু যখন ওরা ডিএনএস দিয়ে দেখলো, তখন দেখলো যে কলোনিটা ফর্ম হচ্ছে না, বা হলেও ওটা স্মুথ হচ্ছে না, হচ্ছে কি বলতো, রাফ হচ্ছে। তার মানে এ স্ট্রেন থেকে কি যাচ্ছে আরএনএ এর মধ্যে, ডিএনএ যাচ্ছে। কিন্তু ডিএনএ যখন দেওয়া হচ্ছে তখন ডিএনএ নষ্ট হয়ে গেল। তাহলে আর কি এস এ কনভার্ট হলো? হলো না, আর আরই থাকলো। তখন তাই কলোনিটা কিরকম হলো, রাফ হলো, বা কলোনি হবেও না, হলোই না। কারণ আর স্ট্রেনের মধ্যেও তো ডিএনএ আছে, ওই ডিএনএও তো ডিএনএস দিয়ে নষ্ট হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হলো? এখান থেকে প্রুফ হলো যে হ্যাঁ, তার মানে ডিএনএই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। না বুঝতে পারলে পরে আবার ভিডিওটা কিন্তু দেখবা। তাহলে এইটা প্রুফ করলো হচ্ছে তোমার অ্যাভেরি ম্যাকলয়েড এন্ড ম্যাকার্টি। সবই কিন্তু আমি বলে দিয়েছি যে ওরা এই যে দেখলো যে ডিএনএ অ্যালোন ফর্মস এস ব্যাকটেরিয়া কজ আর ব্যাকটেরিয়া টু বিকাম ট্রান্সফর্ম। যে ওরা একবার এই যে দেখো প্রোটিয়েজ দিয়ে দেখলো, ওরা আরএনএস দিয়ে দেখলো, ওরা এই যে দেখো ডিএনএস দিয়ে দেখলো। তো প্রথম দুটাতে মানে প্রোটিয়েজ আরএনএস এ স্মুথ কলোনি হচ্ছে। তার মানে প্রোটিন আর আরএনএ জেনেটিক মেটেরিয়াল না, যেই কারণে কনভার্সনটা তাও হচ্ছে। কিন্তু যখন ডিএনএস দেওয়া তখন আর কনভার্ট হতে পারছে না, তার মানে ডিএনএ যাচ্ছিল এতক্ষণ ধরে। কারণ জেনেটিক মেটেরিয়ালকে স্টিল 50% সায়েন্টিস্ট এগ্রি করলো না। 50% বা তারও বেশি সায়েন্টিস্ট ওটা এগ্রি করলো না, যে না, এটা অনেক কন্ডিশন, আপনি কিরকম পেপটিডিসে করেছেন না করেছেন, কিরকম প্রোটিয়েজ নিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি না। বা এর থেকেও ভালো মানে এভিডেন্স আমাদের চাই। বা ওরাও কাজ করে যাচ্ছে। তখন আসলো হিরোর মতো দুইজন সায়েন্টিস্ট, হার্শে অ্যান্ড চেস। হ্যাঁ, অ্যালফ্রেড হার্শে অ্যান্ড মার্থা চেস। এরা এমন কাজ করলো যে ওই বাকি সায়েন্টিস্টদের মুখে একবারে ঝামা বসে দিল। হ্যাঁ, যে ওরা এমন জিনিস প্রুভ করে দিল, তারপরে আর কোনো ডাউটই থাকলো না যে প্রোটিন না আরএনএ না, ডিএনএই হলো জেনেটিক মেটেরিয়াল। কি বুঝতে পারলা?
তো তোমরা এক কাজ করো, এই যে দেখো আনইকুইভোকাল, মানে যদি না বুঝতে পারো তার জন্য লিখে রাখো যে উইদাউট এনি ডাউট। এমন ভাষা ইউজ করছে, আনইকুইভোকাল মানে কি উইদাউট এনি ডাউট। হ্যাঁ, আনইকুইভোকাল প্রুফ ওরা দিয়ে দিল। ঠিক আছে, তারপরে তোমরা ইয়ে করো, এখান থেকে এত অবধি, এই যে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করো। এখানে ব্যাকটেরিয় ফাজ নিয়ে ওরা কাজ করেছিল, সেটা সম্পর্কে লেখা আছে। ব্যাকটেরিয় ফাজ কি হয় আমি বলে দিচ্ছি। তারপরে এই যে হার্সে অ্যান্ড চেজ ওয়ার্ক টু ডিসকভার whether it was protein or DNA from the viruses that entered a bacteria, এটা আন্ডারলাইন করো। তারপরে তোমরা এখান থেকে এত অবধি একটা থার্ড ব্র্যাকেট রাখো। এইখানে যে লেখা আছে রেডিও অ্যাক্টিভ ফসফরাস, ওর পাশে লিখে রাখতে পারো P32। আর রেডিও অ্যাক্টিভ যে সালফার লেখা আছে ওর পাশে লিখে রাখতে পারো S35। যদিও এগুলা পরে ছবিতে দেওয়া আছে, বাট স্টিল লিখে রাখো। এখান থেকে এত অব্দি থার্ড ব্র্যাকেট করলে আর লেখাগুলো লিখে রাখলো তো। নেক্সট চলে আসো হচ্ছে তোমার তোমার লাগবে এই যে এইখান থেকে এত অব্দি থার্ড ব্র্যাকেট রাখবা, কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে ভিতরে একটু ফার্স্ট ব্র্যাকেট হবে। প্রথমে যেটা ফার্স্ট ব্র্যাকেট করবা পড়বা কিন্তু গোটাই। আহ প্রথমে করো হচ্ছে এই যে ভাইরাল কোডস were removed from the bacteria by agitating them in a blender। তারপরে ব্যাকটেরিয়া হুইচ ইনফেক্ট, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আর ব্যাকটেরিয়া দ্যাট ওয়্যার, এখান থেকে ইন রেডিও অ্যাক্টিভ বলে আর একটা ব্র্যাকেট করে দাও। পুরো কিন্তু পুরোটাই এমন না যেগুলা আন্ডার ব্র্যাকেটের বাইরে আছে ওগুলো মুখস্থ করো না, হ্যাঁ, এমন করো না। প্রথমে চলে আসি ওরা কি করলো, শোনো দারুণ ব্যাপার। ওরা হচ্ছে একটা ভাইরাস নিল, ওরা একটা ভাইরাস নিল। ভাইরাসটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ। স্যার ভাইরাসের নাম ব্যাকটেরিওফাজ কারণ ওরা হোস্ট হিসাবে ব্যাকটেরিয়াকে ইউজ করে, তাই ওদের নাম ব্যাকটেরিওফাজ। ভাইরাস তো হিউম্যানকে হোস্ট হিসাবে ইউজ করতে পারে, প্ল্যান্টকেও হোস্ট হিসাবে ইউজ করতে পারে, তাই কি না? আমি বলছি এমন ভাইরাস যে যার হোস্ট কে বললাম, ব্যাকটেরিয়া। এদের হোস্ট হচ্ছে ব্যাকটেরিয়া, মানে এরা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তার মধ্যে রিপ্রোডিউস করে। না, তো এই ভাইরাসটা দেখতে এরকম হয়। এর দেখো এইরকম একটা ক্যাপসুল থাকে, তারপরে এরকম একটা নেক রিজিয়ন থাকে, তারপরে এরকম কিছু ওদের মানে পায়ের মতো থাকে, আর নিচের দিকে এখানে স্পাইক থাকে এরকম। এই যে বাইরের দিকের যে জিনিসটা, এটার নাম হচ্ছে ক্যাপসুল। ভালো করে শুনবা, ক্যাপসুল তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। ক্যাপসুল কি দিয়ে তৈরি? প্রোটিন। আর ওদের ভিতরে আছে হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। ভিতরে কি আছে? জেনেটিক মেটেরিয়াল। ভালো করে শোনো। আর জেনেটিক মেটেরিয়াল, এদের জেনেটিক মেটেরিয়াল তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। বুঝতে পারলা? প্রোটিন, প্রোটিন এর মধ্যে থাকে সালফার। প্রোটিনের মধ্যে কি থাকে? সালফার। আর ডিএনএ, তোমাদের মনে আছে ডিএনএ স্ট্রাকচার আগের দিন পড়িয়েছিলাম, সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, মনে পড়ছে? তার মানে ডিএনএ এর মধ্যে ফসফেট মানে ফসফরাস থাকে। ইয়েস অর নো? ডিএনএ এর মধ্যে ফসফরাস থাকে। তো ওরা এখন এটাই দেখবে যে সালফার যাচ্ছে না ফসফরাস যাচ্ছে। যদি সালফার যায় তার মানে জেনেটিক মেটেরিয়াল কে বলতো? প্রোটিন। আর যদি ফসফরাস যায় তাহলে জেনেটিক মেটেরিয়াল কি হবে? ডিএনএ। দেখো মজার ব্যাপার। তো এই ব্যাকটেরিয়া কি করে? এই ব্যাকটেরিয়া প্রথমে, সরি, এই ভাইরাস কি করে? এই ভাইরাস একটা ব্যাকটেরিয়ার গায়ে গিয়ে প্রথমে লাগবে। এই যে ব্যাকটেরিয়ার গায়ে এসে লাগবে। এবার ভাবো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল। আর তখন কি করে ভাইরাসটা এরকম করে নিজের জেনেটিক মেটেরিয়ালটা ভাইরাসের মধ্যে, এই ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দেয়। তাহলে এইটা হচ্ছে ভাইরাল ডিএনএ।
এটা ভাইরাল ডিএনএ, আর এটা কি, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ, ইয়েস অর নো? ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। তো এই ভাইরাল ডিএনএটা কি হয়, ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে গিয়ে লেগে যায়, তখন ব্যাকটেরিয়া ভাবে কি এটা আমারই ডিএনএ। তখন ব্যাকটেরিয়াল ডিএনএ যখন এক্সপ্রেস হয়, ব্যাকটেরিয়াল ডিএনএ যখন এক্সপ্রেস হয়, তার সাথে সাথে ওর সাথে লেগে থাকা ভাইরাল ডিএনএরও এক্সপ্রেস হয়ে যায়। আর ভাইরাল ডিএনএ যখন এক্সপ্রেস হয়, তখন ভাইরাল প্রোটিন তৈরি হয়ে যায় ব্যাকটেরিয়ার ভিতরে। কি তৈরি হয়ে যায়? ভাইরাল প্রোটিন। ভাইরাল প্রোটিন মানে ছোট ছোট ভাইরাসের বাচ্চাগুলো তৈরি হয়ে যাবে, বুঝতে পারলা? এরা যখন অনেক অ্যামাউন্টে তৈরি হয়ে গেল, তখন এই ব্যাকটেরিয়াটাকে ফাটিয়ে এই ভাইরাস গুলো বেরিয়ে অন্য আবার ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। এইভাবে, এই জন্য যেহেতু ওরা ব্যাকটেরিয়াকে হোস্ট হিসাবে ইউজ করছে, তাই ওদেরকে বলে ব্যাকটেরিওফাজ। আর এখানে মেন ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, আমি কি বললাম, ওদের আউটার কভারিংটাকে কি বলে? ক্যাপসুল। কি দিয়ে তৈরি? প্রোটিন। আর প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? সালফার। তার ভিতরে আছে জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল কি দিয়ে তৈরি? ডিএনএ। আর আমি আগের দিন পড়িয়েছি ডিএনএ কি তৈরি, পেন্টোজ সুগার, মনে পড়ছে? ডিঅক্সিরাইবোজ সুগার, এইদিকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, আর এখানে কি ছিল? ফসফরাস, ফসফরিক অ্যাসিড। তার মানে ডিএনএ এর মধ্যে কি থাকে? ফসফরাস। এটা এমন একটা জিনিস যে সালফার যে শুধু প্রোটিনেই পাওয়া যায়, ডিএনএ তে পাওয়া যায় না। আর ফসফরাস এমন একটা জিনিস যে ডিএনএ তে পাওয়া যায়, প্রোটিনে পাওয়া যায় না। তাই ওরা সালফার আর ফসফরাসকে ট্র্যাক করা শুরু করলো। এইবার এক্সপেরিমেন্টটা দেখো, এখানে সব নলেজ বুঝে গেছো তো? নেক্সট এবার চলে আসো তাহলে ওদের অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে। তো ওরা করলো কি, ওরা হচ্ছে এইখানে একটা পেট্রি ডিশ নিল, এইখানে একটা পেট্রি ডিশ নিল। এই পেট্রি ডিশের মধ্যে, এই মিডিয়ামের মধ্যে রাখা আছে রেডিও অ্যাক্টিভ সালফার S35 রাখা আছে। আর এই এই পেট্রি ডিশের মধ্যে রাখা আছে রেডিও অ্যাক্টিভ ফসফরাস P32 রাখা আছে। নর্মালি তো সালফারের মাস কত হয়? 32 মনে হয়, কিন্তু ওরা নিল 35, যেটা রেডিও অ্যাক্টিভ। আর ফসফরাসের কত হয় মনে হয়? 30 হয় কি মনে হয় না, কিন্তু ওরা নিল 32, ওটাও রেডিও অ্যাক্টিভ ফসফরাস। নিয়ে করলো কি, এখানে এই ভাইরাস গুলোকে দিয়ে দিল, এই ভাইরাস গুলোকে এই মিডিয়ামের মধ্যে দিয়ে দিল। তাহলে এই যে ভাইরাসের বাচ্চাগুলো যখন হবে, বুঝা যাচ্ছে? ভাইরাসের বাচ্চাগুলো যখন হবে, ওদের মধ্যে S35 ঢুকে যাবে, ইয়েস অর নো? আর এইখানে যে ভাইরাসের বাচ্চাগুলো হবে, ওদের মধ্যে P32 ঢুকে যাবে, একই না? এবার S35 মানে বলতো সালফার কিসের পার্ট হয়ে যাবে? এখনই শিখালাম। সালফারটা কিসের পার্ট হবে? সালফারটা কিসের পার্ট হয়ে যাবে? প্রোটিনের পার্ট হয়ে যাবে। আর ওইদিকে ফসফরাসটা কিসের পার্ট হবে? ডিএনএ এর পার্ট হবে। তাহলে আমি বলতে পারি যে এই মিডিয়ামে কালচার করা ভাইরাসগুলোর, এই মিডিয়ামে কালচার করার ভাইরাসগুলো প্রোটিনের মধ্যে সালফার ঢুকে গেল, ইয়েস অর নো? আর এই মিডিয়ামে কালচার করা ভাইরাসগুলোর ডিএনএ এর মধ্যে ফসফরাস ঢুকে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা, প্রোটিন মানে প্রোটিন দিয়ে তৈরি ওদের এই যে ক্যাপসুলটা, কিন্তু হ্যাঁ, প্রোটিন মানে ক্যাপসুলটার মধ্যে ঢুকে গেল সালফার, রেডিও অ্যাক্টিভ সালফার। আর ওদের এদের বাচ্চাগুলোর মধ্যে ডিএনএ এর মধ্যে ঢুকে গেল রেডিও অ্যাক্টিভ ফসফরাস। মানে জেনেটিক ম্যাটেরিয়াল। এখনো জানি না তো প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল না ডিএনএ, ওটা রিসার্চ হচ্ছে। ওরা দেখতে চাচ্ছে যে পরের জেনারেশনে মানে ব্যাকটেরিয়ার মধ্যে সালফার ঢুকছে না মানে ফসফরাস ঢুকছে। সালফার ঢুকলে প্রোটিন জেনেটিক মেটেরিয়াল হবে, যদি ফসফরাস ঢুকে তাহলে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হবে। আহ এগুলা ওদের জেনেটিক মেটেরিয়াল, এগুলা তো ওদের জেনেটিক মেটেরিয়াল, মানে ডিএনএটা। তাহলে এখানে বুঝে গেল এটাকে কি দিয়ে করা হলো, এই তোমার লেফট সাইডেরটাকে S35 দিয়ে, হ্যাঁ কি না, যেটা প্রোটিনের পার্ট হয়ে গেল। আর রাইট সাইডেরটাকে কি দিয়ে করা হলো? P32 দিয়ে, মানে রেডিও অ্যাক্টিভ ফসফরাস দিয়ে।
এটা কিসের পার্ট হয়ে গেল, ডিএনএ এর পার্ট হয়ে গেল। দিয়ে ওরা করলো কি, এবার এই বাচ্চাগুলোকে দিয়ে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করালো। ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করালো, ভালো কথা। এবার ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করালে তো ওরা নিজেদের জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে, ইয়েস অর নো? এখন জানে না প্রোটিন ঢুকাবে না ডিএনএ ঢুকাবে, ওরা জানে না, ঢুকিয়ে দিল, যা ঢুকালো হয়ে গেল। কিন্তু স্যার এখন আমাকে টেস্ট করব কি ঢুকলো, তো তার জন্য এই ভাইরাস গুলোকে ব্যাকটেরিয়া থেকে ছুটাতে হবে কিনা। ছুটানোর জন্য তোমাকে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং এর জন্য ব্লেন্ডার মেশিন ইউজ করে, ইউজ করে ব্লেন্ডার মেশিন। তো দেখো তো এখন ছুটে গেছে না, এখানে আর এখানে একটু গ্যাপ আছে, একই না? তার মানে ছুটে গেছে। ব্লেন্ডার মেশিন কেমন কেমন দেখতে হয় স্যার? একদম মিক্সার গ্রাইন্ডারের মতো হয়, অত বেশি কমপ্লেক্স না। মানে ওটার মধ্যে একটু ঝাঁকালেই ব্যাকটেরিয়ার থেকে ভাইরাস গুলো কি হয়ে গেল, সেপারেট হয়ে গেল। দা এখানেও তাই করলো, এখানেও দেখো সেপারেট করে দিল। কিন্তু স্যার স্টিল তো এখনো তো ব্যাকটেরিয়া আর ভাইরাস একই সলিউশনের মধ্যে আছে। তোমার কথাটা বুঝছো? এখনো তো ব্যাকটেরিয়া আর ভাইরাস তো একই সলিউশনের মধ্যে আছে। তো ওদেরকে আলাদা আলাদা সলিউশনে এবার সেপারেট করো। তা বলো তো সলিউশনকে কোন প্রসেসে সেপারেট করে? সেন্ট্রিফিউগেশন। তাহলে সেন্ট্রিফিউগেশন করে আমি ব্যাকটেরিয়াকে নিয়ে আলাদা করে নিলাম, আর ভাইরাস গুলোকে আলাদা টেস্ট টিউবে আলাদা সলিউশনে করে নিলাম। এখানেও তাই করলাম, ব্যাকটেরিয়া গুলোকে একটা আলাদা সলিউশনে করে নিলাম, আর ভাইরাস গুলোকে একটা আলাদা সলিউশনে করে নিলাম। বুঝা গেল? এইবার দেখো মজার বিষয়, তুমি মনে রাখবা যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ওখানে ইউভি রে দিলে, বা যে কোনো মানে মানে হাই মানে স্মল ওয়েভলেন্থের পাওয়ারফুল লাইট দিলে সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গ্লো করে। কি করে বললাম? গ্লো করে। তো সালফারও এখানে রেডিও অ্যাক্টিভ ইউজ করা হয়েছে, ফসফরাসও রেডিও অ্যাক্টিভ ইউজ করা হয়েছে, ইয়েস অর নো? তো সালফারও গ্লো করবে, ফসফরাসও গ্লো করবে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে যখন ওরা এই এক নাম্বার মানে তোমার লেফট সাইডের সেটআপে যখন এখানে ইউভি রে দিল আর এখানে ইউভি রে দিল, তখন দেখলো কি এদের ক্যাপসুল গুলো গ্লো করছে, ব্যাকটেরিয়া গুলো গ্লো করছে না। এবার ক্যাপসুল, এই যে দেখো ফাঁকা ফাঁকা ক্যাপসুল, ক্যাপসুল কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আর সালফার কিসের মধ্যে থাকে? প্রোটিনের মধ্যেই থাকে। তার মানে নিশ্চয়ই এই ভাইরাস থেকে প্রোটিন যায়নি, তার মানে প্রোটিন জেনেটিক মেটেরিয়াল না। কি বুঝতে পারলাম নাকি আরেকবার বলবো? যখন এই দিকে ওরা ইউভি রে দিল, এই ইউভি রে দেখো, ইউভি রে ব্যাকটেরিয়া গুলোকে গ্লো করালো না, মানে রেডিও অ্যাক্টিভিটি শো করলো না। রেডিও অ্যাক্টিভিটি পেলো এই ক্যাপসুল গুলোর মধ্যে। আর ক্যাপসুলটা কি দিয়ে তৈরি? প্রোটিন। আর ওরা কেন গ্লো করলো? কারণ ওদের গায়ে কি লেগে আছে? সালফার, রেডিও অ্যাক্টিভ সালফার। তার মানে সালফার গুলো ভাইরাসের মধ্যে এখনো থেকেই গেছে, সালফার গুলো এখানে যায়নি। যদি সালফার এখানে যেত, তার মানে তখন প্রুফ হয়ে যেত প্রোটিন তার মানে গেছে, তার মানে প্রোটিন জেনেটিক মেটেরিয়াল হতো। কিন্তু দেখা গেল কি এগুলো গ্লো করছে না, এই ব্যাকটেরিয়া গুলো গ্লো করছে না। এবার এই সেকেন্ড সেটআপে দেখো ওরা দেখলো কি, সেকেন্ড সেটআপে ওরা দেখলো কি ব্যাকটেরিয়া গুলো গ্লো করছে, কিন্তু প্রোটিন কোড গুলো গ্লো করছে না। তো প্রোটিন কোড, প্রোটিন কোড মানে প্রোটিন মানে ওরা যদি গ্লো গ্লো না করে, তাহলে প্রোটিনের মধ্যে ছিল সালফার, সালফার তো এখানে না। তাই এখানে কে গেছে? নিশ্চয়ই ফসফরাস গেছে। আর ফসফরাস কার পার্ট? ডিএনএ এর পার্ট। তার মানে জেনেটিক মেটেরিয়াল কে দাঁড়ালো? ডিএনএ। তার মানে ভাইরাস যখন কাউকে জেনেটিক মেটেরিয়াল দেয় ইনফেক্ট করার সময়, জেনেটিক মেটেরিয়াল হিসাবে ও কাকে ইউজ করলো? প্রোটিন না ডিএনএ কে? ডিএনএ কে। এর থেকে এরপরে আর কোনো কোশ্চেনই থাকলো না। যে তার মানে এখান থেকেই প্রুফ হলো যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। কি বোঝা গেল?